আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ, ইসিজি স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। তো আপনারা জানেন যে আমরা 101 জন রোগীর কেস নিয়ে আমরা আলোচনা করতেছি। আমরা প্রতিনিয়ত 101 জন রোগীর ইসিজি আমাদের গ্রুপে পোস্ট করতেছি এবং তার বিস্তারিত আলোচনা আমরা ভিডিওর মাধ্যমে আমাদের গ্রুপে আপলোড করতেছি। এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে ইসিজি স্টাডি বিডি, এই চ্যানেলে আমরা আপলোড করতেছি। তো এখানে আপনারা সকলে কমেন্টস করার চেষ্টা করবেন। এই কমেন্টস এর মাধ্যমে আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমাদের চেষ্টা হবে যে আমাদের যাতে এই কমেন্টস করার মাধ্যমে আস্তে আস্তে আমাদের ইসিজির যে নলেজ সেটা যাতে দিন দিন বৃদ্ধি পায়, আমরা যে কোনো ইসিজি যাতে সব সহজে দেখে ডায়াগনোজ করতে পারি এবং তার রোগ নির্ণয় করতে পারি এবং প্রপার চিকিৎসা দিতে পারি। সেই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব 8 নম্বর ইসিজি, যেটা আমরা পোস্ট করেছি। তো আমরা ইসিজিটা দেখি। আলহামদুলিল্লাহ, এখানে অনেক ভাই বোন কমেন্টস করেছেন। আহ, আহ, এখানে অনেকেই আমাদের এই ইসিজিটা কমেন্ট করেছেন। তো আমরা সেই ইসিজিটা একটু দেখাইতে চাচ্ছি, যে যে ইসিটা আমরা পোস্ট করেছিলাম। আচ্ছা, এইটা আমাদের ইসিজিটা ছিল। আমরা একটু যেখানে ফেসবুকে আমাদের পোস্ট করেছিলাম আমাদের গ্রুপে, সেইখানে একটু দেখাতে চাই। সেই জায়গায় একটু দেখাইতে চাই। এই 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 যে ছিল সেই ইসিজি, এইটা হলো সেই ইসিজি। দেখেন এই যে ইসিজিটা। তো যেই পোস্ট করেছিলাম আমি, এটা 2রা মে, যেখানে কেসটা ছিল 8 নম্বর কেস। যে 18 years old woman, 26 weeks pregnant with dyspnea and palpitations. She says that she is having an anxiety attack. ইসিজি ফাইন্ডিং অ্যান্ড ডিএক্স কি হবে? এটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে ইসিজির দেখার আগে আমাদের যেটা করতে হবে, যে পেশেন্টের ক্লিনিক্যাল ফিচারটা কি, এটা খুব মনোযোগ সহকারে পড়তে হবে। দেখেন, আমি একটা উদাহরণ দিই। যেমন আপনারা যখন রুগী দেখেন, এই রুগীর ইনভেস্টিগেশন দেন, সেটা কিন্তু কি কি দেখি আমরা দেই? এটা রুগীর সিমটম, সাইন সিমটম দেখি, রুগীর কি বলতেছে সেটা শুনতেছি, রুগীর ক্লিনিক্যাল ফিচারটা কিরকম আছে সেটা দেখি। তারপরে সাপোজ একটা রুগী আপনার কাছে আসলো, রুগীর পিউডির প্রবলেম যদি হয়, তাহলে পিউডি লাইনের কিন্তু আপনার ইনভেস্টিগেশন করেন। এই রোগীর যদি এসিএস লাইন মনে হয়, ক্লিনিক্যাল ফিচার যদি এসিএস এর মতো মনে হয়, এবং তখন কিন্তু আপনার রুগীকে এসিএস লাইনে ইনভেস্টিগেশন দেই। এমনি ভাবে একটা পেশেন্ট যদি বঙ্কেল অ্যাজমা, সিওপিডি, এমফাইসিমা এই লাইনের হয়, তখন কিন্তু তাকে আমরা এই লাইনেই ইনভেস্টিগেশন করি। সুতরাং পেশেন্টের সিমটম ভেরি মাচ ইম্পর্টেন্ট, ক্লিনিক্যাল ফিচার ভেরি মাচ ইম্পর্টেন্ট। পেশেন্ট রোগী দেখে যেরকম আমরা ইনভেস্টিগেশন দেই ক্লিনিক্যাল ফিচার দেখে, ঠিক এমনি ভাবে ইসিজি ডায়াগনোস করার পূর্বে অবশ্যই ক্লিনিক্যাল ফিচারটা আমাদেরকে দেখে নিতে হবে। কারণ যদি ক্লিনিক্যাল ফিচারটা আমরা যদি গেস করতে পারি যে পেশেন্টে এই ক্লিনিক্যাল ফিচার আছে, সেটা যদি মনোযোগ সহকারে আমরা শুনি, তাহলে সে অনুযায়ী ইনভেস্টিগেশন দিলে খুব সহজে রোগ ডায়াগনোসিস হবে। তো এখানে দেখেন 18 বছর একজন ওম্যান, যে কিনা 26 উইক প্রেগনেন্ট, এবং এই পেশেন্ট সাডেনলি সে কি করলো, ডিসনিয়া এবং প্যালপিটেশন কমপ্লেন করলো। তা এখন, এবং সে বলছে যে হ্যাঁ, অ্যাংজাইটি অ্যাটাক করছে সাডেনলি, হঠাৎ করে সে অ্যাংজাইটি অ্যাটাক। তাহলে এই যে পেশেন্ট ক্লিনিক্যাল ফিচার, এরকম কি হতে পারে আমাদের? সাডেনলি ডিপসনিয়া এবং প্যালপিটেশন কোন কোন রোগ হতে পারে, সেই লাইনে আমাকে আগাতে হবে। তাহলে পেশেন্টের যেহেতু ইনভেস্টিগেশন একটা দেওয়া আছে, এবং আমরা মাথার ভিতর রাখলাম যে পেশেন্টের ডিপসনিয়া এবং প্যালপিটেশন আছে, তাহলে কি কোন কোন কারণে ডিপসনিয়া হতে পারে? হ্যাঁ, শ্বাসকষ্ট, এটা কোন কারণ হতে পারে? হতে পারে এইটা আমার শ্বাসকষ্ট। তাহলে ওই লাইনে যেতে হবে। যেহেতু এটা প্রেগনেন্ট ওম্যান, তার তো চেস্ট এক্সরে করা যাবে না। এই অবস্থায় তাকে অস্কালটেশন আমরা করতে পারি। অস্কালটেশন করে দেখি যে কোনো হুইজ বা ক্রেজ বা আহ, আছে কিনা। তো এখন যেহেতু পেশেন্টের সেই অনুযায়ী ইনভেস্টিগেশন, তো আমরা আহ, এই লাইনে যেহেতু রোগীর এখানে হুইজ ক্রেপস এইরকম আমরা
কোনো কিছুই করে নাই, ইনভেস্টিগেশনের এখানে ক্লিনিক্যাল ফিচারে দেওয়া নাই, যে সেহেতু ইসিজি ফিচারে তখন ওই লাইনে মাথায় রাখতে হবে যে আমাদের যে ইসিজিটা দেওয়া আছে তার ফিচার কি। তাহলে আমরা ইসিজিটা একটু দেখে নিই, যে সর্বপ্রথম ইসিজি দেখে নিই। দেখলে যেটা করতে হবে যে ইসিজিটা আমার করা হয়েছে কিনা, দ্যাটস মিন লিড প্লেসমেন্ট ঠিক আছে কিনা। যদি ইসিজি লিড প্লেসমেন্ট ঠিক না থাকে তাহলে ওই ইসিজি আসলে রেডি করা কোনো প্রয়োজন নাই। তাই সর্বপ্রথম দেখতে হবে ইসিজি লিড প্লেসমেন্ট ঠিক আছে কিনা, সেটার জন্য আমাদের তিনটা ফিচার সবসময় মনে রাখতে হবে। এক নাম্বার আমি সবসময় বলি সেটা হলো লিমলিড ওয়ান এর পি, এই পি সারা জীবন পজিটিভ থাকবে। যেই ইসিজি লিমলিড, যেই ইসিজি লিড প্লেসমেন্ট কারেক্ট হবে তার ইসিজি ওয়ান এর পি অবশ্যই পজিটিভ থাকবে। এমনি ভাবে কিউআরএস কমপ্লেক্স ও পজিটিভ থাকে, তাহলে এখানে সেটা আছে। তাহলে মোস্ট অফ দ্য টাইম সবসময় পিটাই পজিটিভ থাকে, এক নাম্বার। দুই নাম্বার এভিআর, এভিআর এ পি এখানে সারা জীবন নেগেটিভ থাকবে, যার লিড প্লেসমেন্ট কারেক্ট থাকবে। তো এখানে সেখানে আমরা পিটা নেগেটিভ দেখতেছি। তিন নাম্বার যে পয়েন্টটা, হাইট অফ দ্য আর প্রোগ্রেসিভলি ইনক্রিজ হবে। এখানে যতটুকু আর আছে এখানে তার থেকে একটু বাড়বে, এখানে আরো বাড়ছে, এখানে আরো বাড়ছে। দ্যাটস মিন আস্তে আস্তে বি1 থেকে একেবারে বি5 বি6 পর্যন্ত আর সবচেয়ে কমন নয় বাড়তে থাকবে, সেখানে সেটা আছে। তাহলে তিনটা ফিচার, সেই তিনটা ফিচার আছে লিড প্লেসমেন্ট কারেন্ট যেই নর্মাল ইসিজি, এখানেও সেই। তাহলে ইসিজি লিড প্লেসমেন্ট ঠিক আছে। এরপরে লিড প্লেসমেন্ট ঠিক থাকার পরে যেটা জিনিসটা দেখতে হয় সেটা হলো যে পেশেন্টের আমার রেট রিদম ঠিক আছে কিনা। তা আমরা রেট রিদম দেখতেছি, রিদম লিড যেহেতু এখানে দেওয়া নাই, আমরা 12টা লিড দেখলাম, এক্সট্রা কোনো রিদম লিড নাই। সুতরাং এই রোগীর আমরা এখান থেকে এই পর্যন্ত যদি রিদম লিড একটা ধরে নেই, লিড 2, তাহলে সেক্ষেত্রে দেখতেছি যে এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স, এখান থেকে এই একই ডিস্টেন্স আছে। সুতরাং এখানে রিদমটা রেগুলার আছে, রেগুলার অ্যান্ড নর্মাল রিদম আছে। তাহলে এই পেশেন্টের এরপর দেখতে হবে রেট। যেহেতু রেট রেগুলার রিদমের ক্ষেত্রে রেট নির্ণয় সূত্রটা হচ্ছে একটা আর এবং আর একটা আর, এই মাঝখানে যতগুলা লার্জ স্কোয়ার থাকে সেই, এটা একটা পদ্ধতি, আরো পদ্ধতি আছে যে একটা আর আর একটা আর মাঝখানে যতগুলা বড় ঘর থাকে সেই বড় ঘর দিয়ে 300-কে ভাগ দিলে যা হবে তাই হচ্ছে আমাদের হার্ট রেট। যেহেতু এটা একটা রেগুলার রিদম, তাহলে আমরা এই আর এর মাঝখানে দেখতেছি একটা বড় ঘর, দুইটা বড় ঘর, তিনটা বড় ঘর, 3 মানে 4টা ঘর, পুরো বড় ঘর নাই, একটু কম আছে। তাহলে এইটার হার্ট রেটটা আমরা অ্যাবাউট, আমরা যদি এখানে 3 পয়েন্ট, থ্রি পয়েন্ট আমরা 4 দিয়ে ভাগ দিই, 3.4 দিয়ে ভাগ দিলে অ্যাবাউট এই পেশেন্টের হার্ট রেটটা বের হয় 80, 78 বা 79 লাইক দিস। হ্যাঁ, তাহলে একটা হার্ট রেট আমরা পেয়ে গেলাম 78 এর মতো বা 79, এইটা একটা পেলাম। এরপর হচ্ছে দেখতে হবে যে আমার রিদম লিড গুলোর ভিতরে যে ওয়াল গুলো আছে সেই ওয়াল গুলার কোনো অ্যাবনর্মালিটিস আছে কিনা। তো আমরা রিদম লিড, এই যে 6টা রিদম লিড দেখতেছেন, 1 2 3, এবিআর এবিএল এবিএফ, এই 6টা রিদম লিডের আমরা 6টা লিম লিডের, সরি রিদম লিড না, লিম লিড যে 6টা আছে এই 6টা লিম লিডের ভিতরে কোনো অ্যাবনর্মালিটিস আছে কিনা। তো আমরা প্রথমেই হাই লেটারাল ওয়াল, যেটা আপনারা সকলে জানেন 1 and ABL, এই 1 and ABL এর কোনো ধরনের প্রবলেম আছে কিনা সেটা দেখি। কি কি প্রবলেম? সাধারণত পেশেন্টের টি ইনভার্সন থাকতে পারে, অথবা টি এলিভেটেড থাকতে পারে, অথবা টল টি থাকতে পারে, অথবা এখানে প্যাথোলজিক্যাল কিউ থাকতে পারে, সেইগুলো নাই। তারপরে এই সিরিজে সেটা আছে কিনা, কোনো প্যাথোলজিক্যাল কিউ নাই, কোনো টলটি নাই, কোনো টি ইনভার্সন নাই, হ্যাঁ, কোনো পিকটি নাই, হ্যাঁ, এবং প্যাথোলজিক্যাল কিউ নাই। ইভেন পিআর ইন্টারভাল ঠিক আছে কিনা, হ্যাঁ পিআর ইন্টারভাল এখানে নর্মাল রেগুলার রিদম যেহেতু, এবং পিআর ইন্টারভালও আমার এখানে, পিআর ইন্টারভাল এখান, এই পিআর ইন্টারভাল যতটুকু দূরত্ব এই পিআর ইন্টারভাল সেম দূরত্ব, সুতরাং এখানে কোনো অ্যাবনর্মালিটিস নাই হাইলাইটার ওয়ালে। এমনি ভাবে ইনফির ওয়ালটা দেখি 2 3 ABF, এখানে কোনো প্রবলেম আছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি 3-তে একটা প্রবলেম রয়েছে, সেটা কি, এটা একটা ইনভার্সন রয়েছে, তবে এটা সিমেট্রিক্যাল না অ্যাসিমেট্রিক্যাল। দ্যাটস মিন 2 3 ABF এই তিনটা লিডে আমরা একটা নন স্পেসিফিক চেঞ্জ পেয়েছি। তাহলে এটা একটা মাথা রাখি যে একটা নন স্পেসিফিক চেঞ্জ আছে, যেটা হলো স্পেসিফিক না। স্পেসিফিক কেন বললাম না, কারণ স্পেসিফিক হইতে হলে অবশ্যই এখানে টি ইনভার্সন যেরকম আছে, এটা অ্যাসিমেট্রিক্যাল টি অফ ইনভার্সন, সেটা 3-তে অথবা
এবিএফ এ থাকার কথা ছিল সেটা নাই, অথবা এখানে যদি সিমেট্রিক্যাল টিওয়েভ ইনভার্সন থাকতো তাহলে সেক্ষেত্রে এবিএফ অথবা 2 তেও থাকার কথা ছিল, সেটাও নাই। সুতরাং এখানে এটা স্পেসিফিক না, নন স্পেসিফিক একটা টি ইনভার্সন আছে ইন লিম লিড 3 তে। এরপর আমরা চলে যাই চেস্ট লিড গুলোতে। চেস্ট লিডে কোনো প্রবলেম আছে কিনা। চেস্ট লিডে আমরা প্রথম লিডটাই আমরা দেখতেছি যে একটা প্রবলেম আছে, সেটা কি যে এখানে কিউএস কমপ্লেক্সটা ন্যারো রয়েছে এবং পেশেন্টের আর এস আর প্যাটার্ন রয়েছে, স্মল আর ডিপ এস তারপর বড় একটা আর, যে জন্য এটাকে আর এস আর প্যাটার্ন বলা হয়। জাসমিন, এই ফিচারটা আপনারা সকলেই জানেন, আর এস আর, যে আর এর খোসা, তারপর বড় একটা এস এবং বড় এরপর একটা আর রয়েছে, যেটাকে আমরা আর এস আর প্যাটার্ন বলি, যেটা অন্যতম ফিচার অফ আর বিবিবি। তো এখানে যেহেতু কিউএস কমপ্লেক্সটা ন্যারো রয়েছে, সুতরাং এইটাকে আমরা বলবো ইনকমপ্লিট আর বিবিবি। সাধারণত আর বিবি দুই ধরনের হয়, একটা কমপ্লিট আর বিবি, একটা ইনকমপ্লিট আর বিবি। এক্ষেত্রে যেহেতু কিউএস কমপ্লেক্স ন্যারো, ফিচার অফ আর বিবির সাথে কিউএস কমপ্লেক্স ন্যারো, সুতরাং এটাকে আমরা ইনকমপ্লিট আর বিবিবি বলবো। আচ্ছা, এরপরে তাহলে আমরা 2 নম্বর ক্লু পাইলাম যে পেশেন্টের আর বিবি রয়েছে। আচ্ছা, 3 নম্বর কি আছে দেখেন, এখানে একটা ইনভার্সন রয়েছে, সেটা V1 V2 V3, হ্যাঁ, টি ওয়েভ ইনভার্সন রয়েছে। এখন এই যে ইয়াং লেডিদের ক্ষেত্রে সাধারণত টি ওয়েভ ইনভার্সনটা স্পেসিফিক না। হ্যাঁ, আমরা সাধারণত জানি ইয়াং লেডি, তাদের ক্ষেত্রে নর্মালি এইটি ইনভার্সনটা V1 থেকে V3 পর্যন্ত থাকবে নর্মাল। হ্যাঁ, কিন্তু এটা যদি V4 থাকতো বা V5 থাকতো, সেক্ষেত্রে এটাকে আমরা ইয়াং লেডি যদি থাকতো টিপিক্যাল ফিচার, যেহেতু পেশেন্ট ডিপসনিয়া রয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমরা V1 থেকে V3 পর্যন্ত যেহেতু আছে, ডিপসনিয়া আছে, এটাকে পরে দিয়ে মেবি হতে পারে অ্যান্টিসেপ্টাল ইস্কেমিয়া হতে পারে, মেবি নট। তাহলে আমরা পেশেন্টের ক্লিনিক নর্মালি এটা হওয়ার সম্ভাবনা খুব কম, ইস্কেমিয়া, অ্যান্টিসেপ্টাল ওয়াল ইস্কেমিয়া হতেও পারে বা নাও হতে পারে, যেহেতু ডিপসনিয়া রয়েছে, প্যালপিটেশন রয়েছে, সেক্ষেত্রে মেবি, মে নট। আচ্ছা, এরপর অন্য কোনো প্রবলেম আছে কিনা। আমরা দেখতেছি যে অ্যান্টোসেপ্টাল ওয়াল একটু প্রবলেম ছিল। এরপরে লেটারাল ওয়াল, অ্যাপিকাল ওয়াল, হাইলেটার ওয়াল, এন্টারলেটার ওয়াল বা এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র ওয়াল, কোনো ওয়ালে কোনো অন্য কোনো প্রবলেম নাই। তাহলে এখানে যেই প্রবলেমটা পাইলাম, 1 নাম্বার পাইলাম নন স্পেসিফিক এসটি, নন স্পেসিফিক একটা টি ওয়েভ ইনভার্সন ইন লিমিট, যেটা লিমিট 3 তে, এবং ইনকমপ্লিট আরবিবি রয়েছে, এবং পেশেন্টের V1 থেকে V3 পর্যন্ত একটা অ্যাসিমেট্রিক্যাল টি ওয়েভ চেঞ্জ অথবা অ্যান্টিসেপ্টাল ওয়াল একটা চেঞ্জ আছে। সেক্ষেত্রে এটাকে আমরা একটা ক্লু ধরি। তা আমরা এই ইস্যুটাকে আমরা একটু বিস্তারিত আলোচনা করার জন্য আমরা আর একটা আমরা নিতেছি, সেটা একটু দেখানোর জন্য, সেটা আমরা একটু দেখাই। আচ্ছা আচ্ছা, যেই আমরা সেই সেম ইসিজিটা আমরা এখানে রয়েছি, আসলে যেই ইসিজি ফিচার যেটা আমরা দেখলাম, এইটা মূলত এইটা অলমোস্ট পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার। আমরা এই ফিচার যে আরবিবি যদি একটা পেশেন্টের থাকে, ইনকমপ্লিট আরবিবি অথবা কমপ্লিট আরবিবি, সাথে পেশেন্টের যদি ডিসনিয়া থাকে, ইনকমপ্লিট আরবিবির সাথে ডিসনিয়া, আর কিছুই লাগবে না, শুধু এইটাই একটা অন্যতম ফিচার আমরা জানি। সেটা কিসের ক্ষেত্রে? সেটা মোস্ট কমনলি পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে এটা আমরা পেতে পারি। আমরা তাহলে পালমোনারি এম্বোলিজম দেখি নেই যে পালমোনারি এম্বোলিজমের ফিচার গুলা কি কি। সাধারণত অনেকেই পালমোনারি এম্বোলিজম ফিচার বলতে পালমোনারি আসলেই, পালমোনারি এম্বোলিজম শব্দটা আসলেই সেটা কি, যে S1Q3T3 এইটা মনে করে, S1Q3T3, হ্যাঁ, এইটা মনে করে, কিন্তু আসলে এইটা স্পেসিফিক না। মেবি হতে পারে, এটা অনলি 20% রোগীদের ক্ষেত্রে হতে পারে, এর চেয়েও বেশি স্পেসিফিক গুলো ফিচার রয়েছে। তো আমরা সেই ফিচার গুলো একটু দেখি কি কি। 1 নাম্বার যে ফিচার সেটা হলো সিমুলটেনাস, হ্যাঁ, সিমুলটেনাস টি ওয়েভ ইনভার্সন in inferior wall 2-3 AVF and right pericardial leads B1 থেকে B4 is the most specific finding in favor of pulmonary embolism with, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা বলছে যে উইথ রিপোর্টেড স্পেসিফিক, এইটা রিপোর্ট করা হয়েছে যে এইটার
90%, 99%, ওয়ান স্টাডি, একটা স্টাডিতে দেখা গেছে যে আপ টু 99% পেশেন্ট পালমোনারি এম্বোলিজম যদি কোনো ইসিজি পাওয়া যায়, মনে করেন আমরা পালমোনারি যদি 100 জন রুগী দেখি, 100 জন রুগী যদি আমরা আইডেন্টিফাই করি যে এই পেশেন্ট 100 জন পালমোনারি এম্বোলিজম রুগী, তাদের সবার যদি ইসিজি করা হয়, সেই ইসিজির ভিতরে আপ টু 99% যে ক্লিনিক্যাল ফিচারটা, ইসিজির ফিচারটা থাকে, সেটা হচ্ছে এইটা। সেটা কি? যে টিওব ইনভার্সন থাকবে, সেটা ইনফেরিয়র ওয়াল এন্ড এন্ড রাইট পেরিকোর্ডিয়াল লিড, যেটা অ্যান্টোসেপ্টর ওয়াল। তা আমরা সেই ফিচারটা দেখেন এখানে আছে। এই যে 2-3 AVF এর যে কোনো একটা জায়গায় অথবা 3টে জায়গায় আমার একটা টিওব ইনভার্সন থাকবে, এইটা সেটা আছে এই যে 3-তে, এবং V1 V2 V3-তে আমার টিওব, ইভেন V4-ও থাকতে পারে, এখানে V4-এ নাই, V3-তে আছে। তাহলে এইটা কিন্তু অন্যতম ফিচার, অন্যতম ফিচার যেটা 90 আপ টু 99% পেশেন্টদের ক্ষেত্রে থাকতে পারে পালমোনারি এম্বোলিজম। সুতরাং এই রোগীর কিন্তু আমার সেই ফিচারটা আছে। সুতরাং এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা ফিচার পালমোনারি এম্বোলিজম। তাহলে আমরা 1 নাম্বার ফিচার। 2 নাম্বার ফিচার, নন স্পেসিফিক ST segment and T wave change including ST elevation and depression up to 50%। 50% এর পেশেন্টদের ক্ষেত্রে দেখা গেছে যে স্টাডি, সেই স্টাডি দেখা যাচ্ছে 50% পেশেন্ট যদি আমরা পাই, ওই যে বলছিলাম যদি 100 জন রুগী দেখি, তার ভিতরে আপ টু 9, যে 99 ফিচার, সেটাও 1 নাম্বার ফিচার আমরা পাবো। আর ওই 100 জনের ভিতরে 50% এর পেশেন্টের এই যে নন স্পেসিফিক ST সেগমেন্ট চেঞ্জ and T wave change, ST segment and T wave change including ST segment elevation এবং ডিপ্রেশন থাকতে পারে। তো এখানে সেই ফিচারটা আছে কিনা, সেই যে ST segment and T wave change, নরমালি সেই ফিচারটা আমরা এখানে পাই না। আচ্ছা, 3 নম্বর যেটা সাইনাস টেকিকার্ডিয়া থাকতে পারে, দ্য মোস্ট কমন অ্যাবনর্মালিটি, মোস্ট কমন। আমরা যদি অন্যতম একটা ফিচার পাই, সেটা সাইনাস টেকিকার্ডিয়া, এবং এটা 44% পেশেন্টদের ক্ষেত্রে, পালমোনারি এম্বোলিজম পেশেন্টদের ক্ষেত্রে পাইতে পারি। সেটা শুধুমাত্র সাইনাস, আর কিচ্ছুই নাই। যে একটা পেশেন্টের পালমোনারি এম্বোলিজম ক্লিনিক্যাল ফিচার রয়েছে, আর সাথে যদি ইসিজির ফাইন্ডিং শুধু সাইনাস টেকিকার্ডিয়া পান, তাহলে এইটা মাথা রাখতে হবে যে এইটা মেবি হতে পারে আমার পালমোনারি এম্বোলিজম। সুতরাং এই লাইনে ইনভেস্টিগেশন করতে হবে। এরপর হচ্ছে RVH, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি অর রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্টেন প্যাটার্ন, এইটাও আমরা পাইতে পারি। সেটা কোথায়? সেটার ক্ষেত্রে 34% পেশেন্টের ক্ষেত্রে আমরা RVH অথবা RVH উইথ স্টেন প্যাটার্ন আমরা পেতে পারি, এবং 34% পেশেন্টের ক্ষেত্রে। এটা 4 নাম্বার। 5 নাম্বার যেটা, ওই যে 5 নাম্বার S1 Q3 T3 প্যাটার্ন, এই যে ডিপ S in limit 1, Q in 3 and inverted T wave in limit 3। এটা মাত্র 20% পেশেন্টদের ক্ষেত্রে এটা পাওয়া যেতে পারে। যেমন দেখেন দেখেন দিস ক্লাসিক ফাইন্ডিং ইজ নেইদার সেনসিটিভ অর স্পেসিফিক ফর পালমোনারি এম্বোলিজম। তাহলে এখানে স্পষ্ট করে বলে দিছে, দিস ক্লাসিক ফাইন্ডিং ইজ নেইদার সেনসিটিভ নর স্পেসিফিক ফর পালমোনারি এম্বোলিজম। সুতরাং অনেকেই কিন্তু এইটাকেই স্পেসিফিক বলে, অনেকেই পালমোনারি এম্বোলিজম ফিচার আসলেই এইটা সবাই বলে দেয়, কিন্তু আসলে এটা হওয়ার সম্ভাবনা অনেক কম, মাত্র 20%। হতে পারে। এরপর হচ্ছে কমপ্লিট আর ইনকমপ্লিট RBB। এই যে আমাদের যেটা আমরা বললাম, আমাদের ইসিজিতে এটাও কিন্তু অন্যতম ফিচার একটা আছে, যে ইনকমপ্লিট অথবা কমপ্লিট RBB আছে 18% ক্ষেত্রে পালমোনারি এম্বোলিজম পেশেন্টদের পাওয়া যেতে পারে। 6 নাম্বার। এরপর হচ্ছে 7 নাম্বার, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন অর এক্সট্রিম রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। মানে এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন, একটা হলো রাইট অ্যাক্সিস ডেভিয়েশন আর এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন। এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন সেক্ষেত্রেও আমার কিন্তু এইটা হতে পারে, এটা হলো রাইট অ্যাক্সিস ডেভিয়েশন আর এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন পেশেন্টের ক্ষেত্রেও আমার কিন্তু এইটা হতে পারে 16% পেশেন্টের ক্ষেত্রে আমরা এটা পাইতে পারি। রাইট অ্যাট্রিয়াল ইনলার্জমেন্ট, যেটা হলো পি পালমোনেল, যেখানে যে আমরা টল পি পাবো, পির সাইজ অবশ্যই লিমিটে 2.5 মিলিমিটার চাইতে বেশি পাবো। এখানে এটা হলো 9% পেশেন্টদের ক্ষেত্রে আমরা পেতে পারি। অ্যাট্রিয়াল টেকিকার্ডিয়া অথবা অ্যাট্রিয়াল টেকিয়ারিথমিয়া। অ্যাট্রিয়াল টেকিয়ারিথমিয়া বলতে এখানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে, অ্যাট্রিয়াল ফ্লাটার হতে পারে, অ্যাট্রিয়াল এরকম বিভিন্ন প্রবলেম হতে পারে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফ্লাটার, অ্যাট্রিয়াল টেকিকার্ডিয়া ইত্যাদি ইত্যাদি যে কোনো হতে পারে। এটা 8% পেশেন্টদের ক্ষেত্রে পেতে পারি।
আবার আমরা আরেকটা উপায় পেতে পারি যে ডমিনেন্ট আর ওয়েভ ইন V1, কিচ্ছুই নাই, শুধু V1 একটা বড় একটা আর আছে, যে ডমিনেন্ট আর, এর ক্ষেত্রে আর যদি পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার থাকে পালমারি এম্বলিজম, সেক্ষেত্রেও ইভালুয়েশন করতে হবে। হ্যাঁ, আর ক্লকওয়াইজ রোটেশন সেক্ষেত্রেও আমার হতে পারে। তাহলে আমরা দেখেন এই যে যে পেশেন্টের ক্লিনিক্যাল কিন্তু ফিচার আছে, আমরা ক্লিনিক্যাল ফিচার কি পালমারি এম্বলিজম অনেকগুলো ফিচার আছে। সাডেনলি হঠাৎ করে একটা পেশেন্ট যদি ডিসনিয়া শুরু হয়, সাডেনলি যদি একটা পেশেন্ট, মনে করেন একটা পেশেন্ট হঠাৎ করে তার শ্বাসকষ্ট শুরু হলো, তো এইটা অন্যতম একটা ফিচার, পালমারি এম্বলিজমের অন্যতম ফিচার। হ্যাঁ, হঠাৎ করে তাই এই পেশেন্টে কিন্তু সাডেনলি তার ডিপসনিয়া আছে, প্যালপিটেশন আছে, এইটাও কিন্তু একটা ফিচার আছে। যেহেতু পালমোনারিতে ফিচার আছে, যেহেতু পেশেন্টের বঙ্কেল অ্যাজমার হিস্ট্রি ছিল না, পেশেন্টের অন্য কোনো প্রবলেম নাই, তাহলে এটা অবশ্যই কি আমার পালমোনারি এম্বলিজম হতে পারে। এক্ষেত্রে আমরা আরো একটা আমাদের দেখতেছি, সেটা একটু দেখাবো। যে আমরা যেগুলা বললাম যে পেশেন্টের যে ফিচারগুলো আমরা বলেছি, সেই ফিচারগুলো আমরা কিছুক্ষণ আগে যে ইসিজি ফিচারগুলো আমরা বলছি, সেই ফিচারগুলো আমরা এখানে দেখতে পাবো। যে এখানে এক নম্বর বলছিলাম যে যেই টিওয়েভ ইনভার্সন থাকবে, দেখেন এখানে 2,3 ABF এ সিমেট্রিক্যাল টিওয়েভ ইনভার্সন রয়েছে, 2,3 ABF, এবং V1 V2 V3 তে আমার কি রয়েছে, V1 V2 V3 তে ডিপ টিওয়েভ ইনভার্সন রয়েছে। তাহলে এটা অন্যতম ফিচার আমার কিসে, ওই যে পালমে আমরা দেখেন 99% পেশেন্টদের ক্ষেত্রে সেইটা পাওয়া যায়। জাসমিন অ্যান্টোসেপ্টাল ওয়ালে টিওয়েভ ইনভার্সন, সেটা সিমেট্রিক্যাল টিওয়েভ ইনভার্সন, এবং ইনফির ওয়ালে টিওয়েভ ইনভার্সন, সেটা স্পেসিফিক হতে পারে, নন স্পেসিফিক হতে পারে। এইটা অন্যতম ফিচার পালমোনিয়াম অ্যাম্বলিজম। তো এটা 99% পেশেন্টদের ক্ষেত্রে সেই স্লিটের এক্সাম্পল আমরা দেখাইলাম। এবং এরপর বলছি সাইনাস, শুধু সাইনাস টেরিকেট, আর কিচ্ছু না। এখানে যে ইসিটা দেখতেছেন এই পেশেন্টের শুধু সাইনাস টেরিকেটই আছে। তাহলে এই যে সাইনাস টেরিকেটই আছে, সাথে পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার আছে, সে হলে তাহলেও কি পেশেন্ট আমার পালমোনারি এম্বলিজম হতে পারে, আর কিছু না। এরপর হচ্ছে আমরা বলছিলাম যে আরবিএইচ উইথ স্টেন প্যাটার্ন। এই যে দেখেন সেই ফিচারটা আছে আরবিএইচ উইথ স্টেন প্যাটার্ন। এই যে আরবিএইচ, এখানে অনেক বড় আর আছে। হ্যাঁ, যেটা আর এর হাইটটা আমার অনেক বড়, সেটাও আছে। তারপর আমরা বলছিলাম যে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন অথবা এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন, যেখানে ইসিতে রাইট অ্যাক্সিস, এক্সট্রিম অ্যাক্সিস, হ্যাঁ মানে লিমিট ওয়ানেও দেখেন আর এর চাইতে এস বড়, টুতেও দেখেন আর এর চাইতে এস বড়, দ্যাটস মিন এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন, দুই জায়গায় কি হ্যাঁ ডেভিয়েশন আছে। ডেভিয়েশন মানে কি, যেখানে আর ছোট থাকবে এস বড় থাকবে। লিমিট ওয়ানেও আর বড়, আর ছোট এস বড়, লিমিট ওয়ানেও কি আর ছোট এস বড়, জাসমিন এখানে লিমিট ওয়ানের ডেভিয়েশন। টুতেও আর ছোট এস বড়, টুতে আর অ্যাবাউট 1 মিলিমিটার বা 2 মিলিমিটার হতে পারে, এক 1 মিলিমিটার, এসটা অনেক বড়, জাসমিন টুতেও আমার ডেভিয়েশন। একত্রে যদি 1 2 একত্রে যদি ডেভিয়েশন থাকে, তাহলে সেটাকে আমরা অবশ্যই কি এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন বলবো, সেটাও আমার আছে। তাহলে এইটাও আমার আছে। তাহলে যেই আমরা যে ইসিজি ফিচার গুলো বলছিলাম, সেইটাও আমার আছে। হ্যাঁ, সেটাও আমার আছে। এই যে আমরা বলছিলাম যে আরবিএস উইথ স্টেন প্যাটার্ন, আরবিএস এর ফিচার আছে যে লিমিট ওয়ানে আর এর মান অনেক বড়, 7 মিলিমিটার থেকে বেশি যদি থাকে, সাথে অ্যাসিমেট্রিক্যাল টিউব ইনভার্সন যদি থাকে, যে এটা সিমেট্রিক্যাল না, দেখেন এইটা হলো সোজা ডাবছে আর এটা বাঁকা হয়ে ডাবছে, জাসমিন এটা নট সিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল। তাহলে ফিচার অফ আরবিবি সাথে যদি আমার কি থাকে অ্যাসিমেট্রিক্যাল টিউব ইনভার্সন, সেটাকে আমরা আরবি উইথ স্টেন প্যাটার্ন বলি। আরবি আর একটা ফিচার আছে যে B5 B6 এ আর এর চাইতে এস বড় থাকবে। নর্মালি আমরা জানি B5 B6 এ এস এর চাইতে আর বড়, কিন্তু এখানে দেখেন এখানে কি আছে, এখানে আর এর চাইতে এসটা অনেক বড়, এসটা অনেক বড়, দ্যাটস ওয়াই এখানে এটাও একটা আরবিএস এর ফিচার। তাহলে আমরা সেই আরবিএস এর ফিচারটাও দেখলাম। তাহলে এইভাবে আমরা আরো ফিচার আমরা বলছিলাম যে পালমোনি টল পি যদি পাই, টল পি, এই যে টল পি আছে, হুম, টল পি, যে পালমারি পি পালমোনেলের ক্ষেত্রে আমরা পেতে পারি। হ্যাঁ, সেটাও আছে যে পি পি সাইজ অনেক বড়, সেক্ষেত্রে পেশেন্টের ইসিজি ফিচার আছে। হ্যাঁ, এই যে পি সাইজ অনেক বড়, এখানে সাইনাস ট্রেকারিও রয়েছে। হ্যাঁ, পি অনেক বড়, পি মনে হচ্ছে যে আর এর চাইতে পিটাই বড়, দেখেন এখানে রিদম লিকটা, এখানে আর যতটা ই, তার সাথে পিটাই আমার কাছে বড় মনে হচ্ছে। এইটা হচ্ছে পি, এইটা আর, যেখানে অনেক, যেখানে আর অনেক বড় থাকার কথা ছিল সেই পরিমাণ নাই, সুতরাং এটা একটা পি পালমোনাল ইসিজি, পি পালমোনাল এর ইসিজি। তাহলে সাধারণত পালমোনারি এম্বোলিজমের যদি নরমালি এই পেশেন্টের তো এক্সরে করা যাবে না,
এমনি নর্মালি অন্যান্য কারণে অন্যান্য রোগীর কেন এক্সরে করা যাবে না, কারণ আমার পেশেন্ট হলো প্রেগনেন্ট, সে কারণে আমরা বুকের এক্সরে করতে পারবো না। এই পেশেন্টে কি করতে পারবো, নর্মালি একটা অন্য একটা পেশেন্টের যদি পালমোনারি এম্বোলিজম থাকে, সেক্ষেত্রে আমরা বুকের এক্সরে করলে সাধারণত দেখা যায়, হ্যাঁ, পেশেন্টের এক্সরে সাধারণত এরকম চেঞ্জ থাকবে। হ্যাঁ, নিউমোনিক শ্যাডো আমরা পেতে পারি, এরকম এই শ্যাডো গুলা সাধারণত পাওয়া যায়। এই যে এরকম, এই যে দেখেন, হ্যাঁ, এরকম শ্যাডো চলে আসবে, এই যে এখানে দেখেন। হ্যাঁ, পালমোনারি এম্বোলিজমের এক্সরে করলে সাধারণত এইরকম পাওয়া যায়। এটা অ্যাডমিশন 24, এটা 4 আওয়ার্স, 24 আওয়ার্স, 48 আওয়ার্স এর অবস্থা এত খারাপ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না কোনটা হার্ট কোনটা লাং। হ্যাঁ, এই যে এটা। তাহলে এইরকম আমরা কিন্তু পেশেন্টের ক্ষেত্রে আমরা পালমোনারি এম্বোলিজম পেশেন্টের ক্ষেত্রে আমরা পেয়ে যাব। তাহলে পালমোনারি এম্বোলিজম আসলে এই পেশেন্টের ক্ষেত্রে আমাদের করণীয়তা কি? এই পেশেন্ট আমরা এইটা করতে পারি সাধারণত। পেশেন্ট ক্লিনিক্যাল ফিচার, এখানে যদি শুধু ডিপসনিয়া প্যালপিটেশন আছে, আরো ক্লিনিক্যাল ফিচার আছে। সাডেনলি শর্টনেস অফ ব্রেথ, এটা একটা সাধারণত একটা অন্যতম ফিচার, যেটা আমরা ডিপসনিয়া বললাম বা শর্টনেস অফ ব্রেথ, এটা একটা ফিচার। সাধারণত এই পেশেন্টের প্রলং, যেমন সাধারণত যে করোনা পেশেন্ট, মোস্ট অফ দ্য পেশেন্ট মারা গেছে কারা, যাদের সাধারণত পালমোনারি এম্বোলিজম ডেভেলপ করছে, সাধারণত তারাই মারা গেছে, তাই না? পালমোনারি এম্বোলিজম যারা ডেভেলপ করছে, তাদের যদি প্রপার চিকিৎসা না হয়েছে, প্রপার ডায়াগনোসিস না হয়েছে, সাধারণত ওই সমস্ত রোগী মৃত্যুর হার অনেক বেশি ছিল। সুতরাং দ্রুত পালমোনারি এম্বোলিজম ডায়াগনোসিস করতে হবে। তা ক্লিনিক্যাল ফিচার ভিতরে সাধারণত এটাও একটা থাকবে, যে প্রলং একটা বেড রেস্ট যারা থাকে, প্রলং বেড রেস্ট কাজে থাকে, সাধারণত যারা টিবিয়া ফিবুলা ফ্র্যাকচার হয়, অথবা বড় মেজর কোনো সার্জারি হয়, হ্যাঁ, অপারেশন হয়, তখন রোগী কিন্তু প্রলং বেড রেস্ট থাকে। ওই সময় কিন্তু পেশেন্টে কি পালমোনারি এম্বোলিজম হতে পারে। এটাও একটা অন্যতম ফিচার, পেশেন্ট এরকম বেড রেস্ট ছিল কিনা, প্রলং বেড রেস্ট ছিল না কিনা। করোনাকালীন সময় মানুষ প্রলং বেড রেস্টে ছিল, হ্যাঁ, সেই সময় কিন্তু অনেকের পালমোনারি এম্বোলিজম ডেভেলপ করতে পারে। অথবা যারা হসপিটালের দিনের পর দিন স্ট্রোকের রোগীগুলো অনেক দিন পর্যন্ত বাসায় বা হসপিটালে থাকে, এই সমস্ত পেশেন্টেরও কিন্তু মুভমেন্ট কম, তাদের এক্সারসাইজ পরিমাণ কম, তাদেরও কিন্তু পালমোনারি এম্বোলিজম হতে পারে। এরকম অনেক 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 ফিচার থাকে। সাডেনলি সিভিয়ার চেস্ট পেন হতে পারে, সিভিয়ার চেস্ট পেন হতে মনে হবে যে এটা বুঝি আমার এমআই ব্যথা। তবে এমআই যে ব্যথা সাধারণত সিভিয়ার টিপিক্যাল চেস্ট পেন হয়। এটা ডাইন সাইডে হতে পারে, বাম সাইডে হতে পারে। নর্মালি পালমোনারি এম্বোলিজমের ব্যথা ডাইন সাইড বাম সাইড যে কোনো হতে পারে। সাধারণত মোস্ট কমনলি আমার সিভিয়ার চেস্ট পেইনটা হবে, সেটা সাধারণত রেডিয়েট করবে কার্ডিয়াক এসিএস এর পেশেন্টের ক্ষেত্রে। পালমোনারি এম্বোলিজম অনেক সময় এরকম রেডিয়েট করবে না, সেটা ডান দিক হতে পারে, বাম দিক হতে পারে। আর কার্ডিয়াক যেটা এসিএস এর, মোস্ট অফ দ্য টাইম চেস্ট পেইনটা হবে, সিভিয়ার চেস্ট পেইন লেফট সাইড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বেশি। এসিএস এর ফিচার যেটা, এগুলো থাকবে। পালমোনারি এম্বোলিজমের এটাও এরকম একটা আমরা এরকম ক্লিনিক্যাল ফিচার আমরা জানলাম। এখন এই রোগী সাধারণত 100% ইভালুয়েশন যেহেতু কিভাবে করবো, যেহেতু এই পেশেন্ট চেস্ট এক্সরে করতে আমরা পারতেছি না, ইসিজি দেখবো, আর সাথে ইভালুয়েশনের জন্য পেশেন্টে আমরা ইকো করতে পারি। এটা ইকো খুবই গুরুত্বপূর্ণ। ইকো করে যদি আমরা দেখতে পারি যে আরবিএইচ ডাইলেটেড হয়ে গেছে, হ্যাঁ, রাইট ভেন্ট্রিকলটা সাধারণত ডাইলেটেড যদি পাই, তাহলে সেটা অন্যতম একটা ফিচার, বা সেটা অন্যতম একটা ফিচার পাবো। আবার এই পেশেন্টের সাধারণত এমআই যদি হয়, সাধারণত রিজন ওয়াল মোশন অ্যাবনর্মালিটি পাবো। কিন্তু এটা যেহেতু এমআই না, সুতরাং রিজন ওয়াল মোশন মুভমেন্ট অ্যাবনর্মালিটি আমরা এখানে পাবো না। ইজেকশন ফ্র্যাকশন আমরা নর্মাল পাবো। আর পেশেন্টের এটা আহ, এরপর হচ্ছে এই পেশেন্টের যদি টোপনিন আই করা হয়, টোপনিন আই সাধারণত এখানে নর্মাল চাইতে একটু বেশি থাকবে, নর্মাল চাইতে একটু বেশি, সাধারণত 5 গুণের, হ্যাঁ, কম থাকবে। নর্মালি এসিএর যদি হয়, তার টোপনিন আই প্রোগ্রেসিভলি ইনক্রিজ হয় 5 গুণের বেশি। নর্মালি মনে করেন একটা টোপনিন আই যদি নর্মালি 1 হয়, তাহলে পালমোনারি এমবোলিজমের ক্ষেত্রে সাধারণত আপ টু 5 পর্যন্ত থাকতে পারে। কিন্তু যদি এটা এসিএস হয়, এটা 5, 10, 15, 20 এরকম অনেক পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সাধারণত পালমোনারি এমবোলিজম এত বেশি বৃদ্ধি পায় না। এটা একটা ডিফারেন্সিয়েট আমরা করতে পারি। এরপর হচ্ছে পেশেন্টের ডি ডাইমার করলে, ডি ডাইমার ক্ষেত্রে আমরা অবশ্যই পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে ডি ডাইমার পজিটিভ হবে। কিন্তু এটা আমরা যদি এসিএস এর পেশেন্ট হয়, অ্যাকুট ক্রনিক সিনড্রোমের পেশেন্ট হয়, তার ডি ডাইমার অবশ্যই নেগেটিভ হবে। 100% কনফার্ম হওয়ার জন্য সাধারণত যেটা দরকার, সেটা হলো সিটি গাইডেড, হ্যাঁ, এটা হচ্ছে যে সিটি স্ক্যান করা লাগে। হ্যাঁ, হ্যাঁ, সিটি স্ক্যান অফ লাং, লাং এর সিটি স্ক্যান করা লাগে, যেহেতু এই পেশেন্টটা আমার ই আছে,
এই পেশেন্টের এক্স রে বা সিটি স্ক্যান এগুলো করা যাবে, শুধু পেশেন্ট টোপনি নাই, ডি ডাইমার এন্ড এই পেশেন্টের ইকো, এই তিনটা টেস্টই আমরা করতে পারবো। যেহেতু আমার রোগী প্রেগনেন্ট, সেই ক্ষেত্রে আমরা সিটি স্ক্যান বা এক্স রে আমরা করতে পারবো না। তো এই রোগীর ডি ডাইমার এবং টোপনি নাই, এইটা আমরা করতে পারবো। হ্যাঁ, আর ইসিজি আমরা করতে পারবো। এইভাবে আমরা কনফার্মেশন হব এবং পেশেন্ট অ্যাকর্ডিং দা গাইডলাইন অনুযায়ী তার পালমোনারি এমবোলিজমের চিকিৎসা শুরু করবো। এই অনুযায়ী যদি আমরা করি তাহলে হোক। তাহলে ধন্যবাদ সকলকে। আমরা আজকে আমাদের মোটামুটি আমরা জানতে পারলাম যে তাহলে এই রোগীর অনেক অনেক ভাই বোনই কমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ। তো সবসময় আপনারা কমেন্ট করার ক্ষেত্রে সকলেই কমেন্ট করার চেষ্টা করবেন যখন যে কোনো আমরা পোস্ট দিই। আর সবসময় ক্লিনিক্যাল ফিচারটা দেখার চেষ্টা করবেন যে পেশেন্ট এই ফিচার আছে, ইসিজিতে এই ফান্ডিং আছে, আমার এটা কি হতে পারে। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা কমেন্ট করছেন, বিশেষ করে সাব্বির রহমান ভাই, সাকিব ভাই, এবং আমাদের একজন মার্শাল্লাহ এমডি মুক্তাদির রহমান। হ্যাঁ, মুক্তাদির রহমান, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পালমারি এম্বোলিজম উইথ ইনকমপ্লিট আরবিবি, সে তার ডায়াগনোসিসটা মোটামুটি আমাদের কাছাকাছি গেছে আলহামদুলিল্লাহ, এবং সে কনফার্মই, সে কোশ্চেন দিছে যে হতে পারে, মাশাল্লাহ সে করছে। তাহলে আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। আমরা এরকম প্রত্যেকেই সেই আমরা ভিডিও দেব। সুতরাং সকলেই প্রথমে কমেন্ট করবেন, কমেন্ট করার পর চেষ্টা করবেন যে আপনারা যে কমেন্টটা করলেন সেটা ভিডিওর সাথে মিলেই দেখবেন যে এটা ঠিক আছে কিনা। আর যে কোনো কোনো কোশ্চেন থাকলে আমাকে ইনবক্সে করতে পারেন, আবার অথবা মোবাইলে ফোন করতে পারেন, যে কোনো বিষয়ে আলোচনা করার জন্য। আমরা সকলে একে অপরকে হেল্প করব, এভাবে আমরা জানবো এবং রুগীর আমাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, মানুষের সেবা যত করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু আমাকে দেয়, সমস্ত ডাক্তার ভাই বোনকে দেয়, সে তার জন্য আমরা একে অপরকে দোয়া করি। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আর আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, ইসিজি স্টাডি বিডি নামে। আমাদের সব ভিডিওগুলো এখানে ইনশাআল্লাহ আমরা দেবো। আর আপনাদের যে কোনো ইসিজি যে কোনো সময় গ্রুপে দিবেন। আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন পার্সোনালি আমাকে ইসিজি দেয়, তাদের সাথে সাথে আমি চেষ্টা করি ডায়াগনোসিস করে দেওয়ার জন্য, এবং তাদের ডায়াগনোসিস করার তাদের চিকিৎসা কি হবে, ম্যানেজমেন্ট কি হবে, আল্লাহর রহমতে আমি সব বলে দিই। তো আপনারা একে অপরের সাহায্য নিবেন, তাহলে কি হবে দেখা যাবে প্রপার। আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনেক সিনিয়র ম্যাডামদেরকে। যেমন আমাদের এক সিনিয়র ম্যাডাম রয়েছেন মানসুরা, ডাক্তার মানসুর, আমি প্রায় তার কথা বলি, সে আমার ক্লাসগুলো করেছিল অনলাইনে। তো এখন সে অনেকটা তার ই ডায়াগনোসিস আলহামদুলিল্লাহ সে পারে। তারপরও শিওর হওয়ার জন্য সে আমাকে যে কোনো ওটি করার আগে আমাকে একটু নক দেয় যে ভাই দেখ, সাইড ভাই একটু দেখে দেন ঠিক আছে কিনা, আমার তো ডায়াগনোসিস এটা মনে হচ্ছে। আমি তখন বলি হ্যাঁ মার্শাল্লাহ, হ্যাঁ ঠিক আছে বোন আপনি করেন। আবার অনেক সময় দেখা যায় যে না একটু এদিক সেদিক আছে, তখন আবার বলি যে না এই রুগী একটু এদিক হতে পারে, আপনি সতর্কতা নেওয়ার জন্য আপনি একটা ইকো করে নেন, অথবা একটা আশেপাশে কোনো কার্ডিয়াক ডাক্তার থাকলে তার সাথে একটু কনসাল্ট করে নেন, এরকম। সুতরাং এটা খুবই জরুরি আমরা একে অপরকে সাহায্য নেব, তাহলে কি হবে আমরা রুগীর সর্বোচ্চ সেবা দিতে পারবো। ভালো থাকবেন সকলে, আমার জন্য তখন আল্লাহ হাফেজ। আমরা আর দীর্ঘায়িত করবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।